আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নির্বাচন, উপনির্বাচন এবং জুলাই সনদ। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন আলোচক আছেন। আসুন আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার পাশে আছেন নাসিফ ওয়াহিদ, চেয়ারম্যান জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। আরও আছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নাসিফ ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করি। নির্বাচন সামনে, বিএনপি মহাসচিব বলেছেন সরকার ও ঐকমত্য কমিশন আস্থার সেতু ভেঙে দিয়েছেন। কেন তিনি এই কথাটা বলছেন, আস্থার সেতু ভেঙে দিয়েছেন? প্রথমেই ধন্যবাদ হাসিফ ভাই আপনাকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা যারা দেখছেন সময় নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে আপনি আসলে শুরু করেছেন। ঐকমত্য কমিশন, আমরা দীর্ঘদিন যাবৎ দেখলাম যে পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি, এতে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যতগুলো রাজনৈতিক স্টেক হোল্ডার্স আছেন, আমরা যাতে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য এবং একটি সুন্দর নির্বাচন এবং জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সকল রাজনৈতিক দলের একক প্রত্যেকের মতামতকে একটা ঐক্যমতের মাধ্যমে পৌঁছে যাতে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের একটি রূপরেখা দিতে পারি, এরকম একটা বিষয় নিয়ে আসলে ঐকমত্য কমিশনের যাত্রা। এখানে দীর্ঘদিন যাবৎ আলাপ আলোচনা হলো, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, অনেকগুলো বিষয় জটিল। সেখানটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিল, যেগুলোতে তাদের আপত্তি আছে বা যেগুলো আসলে খুব বেশি ক্রুশিয়াল ম্যাটার, যেগুলো এভাবেই ডিসাইড করা সম্ভব না, এরকম হলো। হওয়ার পরে অনেক নাটকীয়তা পেরিয়ে একটা স্বাক্ষর হলো, জুলাই সনদ স্বাক্ষর হলো। এবং সেই দিন সম্ভবত আমার আজকের সহযোদ্ধার সঙ্গে আমি অন্য একটি প্রোগ্রামে কথা বলছিলাম, সেই কথা বলে উনি বেশ তাড়াহুড়া করেই চলে গেলেন যে ঐকমত্য কমিশনে যেতে হবে, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং আছে। তো এই মিটিং হলো, সব কিছু হলো, একটি স্বাক্ষর হলো। স্বাক্ষর হওয়ার পরে আমরা দেখলাম যে এখানটায় স্বাক্ষরের পরে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ইস্যুকে আনলেন যে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, এই জিনিসটা আমরা যেখানে স্বাক্ষর করেছিলাম সেখানে ছিল না। তো এই জিনিসটা আসলো কোথা থেকে, আরও একটি বিষয় বলেছেন, সেটিতে পরে আসছি। কিন্তু এই যে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো অফিসে বা প্রতিষ্ঠানসমূহতে, এই জিনিসটা তো স্বাক্ষর করার সময় ছিল না, তাহলে আসলো কোথায়? এই যে যখনই এই বিষয়টা ইন হলো, তখনই আপনাকে আমি দেখিয়েছি একরকম, আপনাকে দেখিয়ে আমি স্বাক্ষর নিয়েছি একরকম, পরে যখন প্রকাশ করছি তখন আর একরকম। খুব স্বভাবতই এটা একটি রাষ্ট্রীয় বেইমানি হয়ে গিয়েছে। এরপরে গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত আপনার আসছিল, আলী রিয়াজ সাহেব ধাপ করে উনি বিষয়টাকে একটা নোটেবল পয়েন্টে নিয়ে আসলেন যে গণভোটটাকে নির্বাচনের আগে দিতে হবে। সুরটা আমাদের বাংলাদেশের একটি নাম সর্বস্ব ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরকম একটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের চাওয়ার সঙ্গে সুর মিলিয়ে উনি এরকম একটা সুর দিলেন। এর ভিতরে দেখা গেল যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হ্যাঁ না সহ অনেকগুলো বিষয়ের একটা ঝড় উঠল। তারপরে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটি উঠিয়ে দেওয়া নিয়ে একটা খুব চমৎকার সুচারু কনস্পিরেসি হলো।
এই সকল কিছুর বিরুদ্ধে একটা হা না, এবং অবশেষে দেখলাম যে পরবর্তীতে উপদেষ্টারা যেটা বলেছেন রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকা খরচ বাঁচাতে এবং জনগণের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের দিনই গণভোটটাকে করার যে বিষয়টা, এটা আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা যাব। হ্যাঁ, তো এই যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলোতে আমরা রাজনৈতিক দলগুলো এক হতে চেয়েছিলাম বা আমরা একটি সুন্দর রূপরেখা আনতে পারতাম, সেই রূপরেখার জায়গায় যখন কমিশন নিজেই কিছু কাজ করে বা কিছু হিপোক্রেসি যেগুলো দেখালো, এগুলো থেকেই প্রথমত অনাস্থা, অবিশ্বাস এবং একটা অনৈক্যের বিষয় আমাদের মানে সামনে আস্থা সেতুতে আপনাদের ভেঙেছে। অবশ্যই আমি একটু সাকিব ভাইয়ের কাছে যেতে চাই। সাকিব ভাই আপনাদের আহ্বায়ক নাগরিক ঐক্যের, উনি বলেছেন দলিল যখন লেখা হয়ে যায় তখন তা আর বদলানো যায় না। এই প্রথম ডক্টর ইউনূস শুনলেন তার সরকার জাতির সাথে, বিশেষভাবে বিএনপির সাথে প্রতারণা করেছেন। উনি এই প্রতারণা শব্দটা ব্যবহার করেছেন। আমি আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। আমি ওই জায়গাতে যাব, তার আগে একটা কথা একটু বলে নিই। এটা হচ্ছে মান্না ভাই এখন নাগরিক ঐক্যের সভাপতি, আমাদের উনি আহ্বায়ক ছিলেন বেশ কয়েক বছর আগে। সভাপতি, জি, নাগরিক ঐক্যের সভাপতি আমাদের মান্না। আচ্ছা, আমি ওই জায়গাতে যাওয়ার আগে আমি একটু নাসিব ভাইয়ের ওই যেটা শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে যে প্রসঙ্গটা, ওটাতে একটু অ্যাড্রেস করি। এটা হচ্ছে আপনার ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা, যে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওখানে, সংবিধান সংশ্লিষ্ট 48টা বিষয়, ওখানে আসলে এই বিষয়টা ছিলই না। এটা পরবর্তীতে মানে কমিশনের বৈঠক শেষ হয়ে দলিল লেখা, দলিলের সময় ওইটা ছিল না, ওটা ছিল না, ওটা পরবর্তীতে দলিলেও আর আসে নাই। এই কারণেই এই মানে গ্যাপটা থেকে গেছে এবং আমরাও বিষয়টাকে আসলে এভাবে খেয়াল করি নাই। এটা আসলে আমাদের একটু ভুল হয়েছে। সেটা হলো, এটা আপনার আমাদের কমিশন তো 3 দফায় বসেছে। প্রথম রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা করে, এরপরে 84টা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক দিন থেকে, প্রায় 2 মাস ধরে কথা হয়েছে। তারপরে 3য় দফায় বসা হয়েছিল বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। এগুলো মিটিং সব শেষ। তারপর হঠাৎ করে আমাদের কাছে, মানে দলগুলোর কাছে একটা চিঠি দেওয়া হলো যে সংবিধানের অনুচ্ছেদ 4-এর কতে, যেখানে শেখ মুজিবের ছবি সকল প্রতিষ্ঠানে বা সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টাঙানোর যে নিয়ম, সেটা সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি, বা আপনারা এটাকে বিলুপ্ত করতে চান কিনা সংবিধানের 4-এর ক। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে তাদের মতামত জানিয়েছে। সেটা কিন্তু আমরা জানিও না, কারণ এই বিষয়গুলো নেওয়ার পরে আলোচনা হয় নাই। ফলে আমরা কিন্তু জানি না যে বিএনপি কি প্রস্তাব দিয়েছে, জামাত কি প্রস্তাব দিয়েছে, বা আমরা কি দিয়েছি সেটা আবার বিএনপি জানে না। মানে এটা ডিসক্লোজ করা হয় নাই, এ বিষয়ে পরে আলোচনাই হয় নাই, এবং এটাকে ওই সনদের ভেতরে আর সংযুক্তও করা হয়নি। বিএনপির এখন যে পজিশন, যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তাহলে ওই বিষয়টা নিয়ে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নাই নেবেন, তাহলে আমাদের কাছে চিঠি পাঠালেন কেন? এখন আমার প্রশ্ন আরও বড়, যে আচ্ছা ঠিক আছে না, ওটা নয় লাস্টে চিঠি পাঠাইছে, আমি মেনে নিলাম ওইটা, যে ঠিক আছে ওটা নিয়ে ওনারা যখন চিঠির উত্তর পাইছেন তখন হয়তো 50, আমি ধরে নিচ্ছি আর কি, জানি না কারণ আমাদের কাছে তো আলোচনাই আসে নাই, আমরা ধরে নিলাম যে 50-50 হয়েছে, ফলে ওনারা এটাতে আর সিদ্ধান্তে যায় নাই। হয়তো 50% দল চাইছে যে 4-এর ক এটা থাকুক, 50% দল চাইছে 4-এর ক না থাকুক। কিন্তু বিষয় হলো যে আপনার এই যে নোট অফ ডিসেন্ট, প্রতারণার বিষয়টা মান্না ভাই বলেছেন, মান্না ভাই আরো বলেছেন যে এটা 420 কাজ হয়েছে। হ্যাঁ, 420 বলেছেন উনি, আরো বলেছেন, মানে বেশ শক্তভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন বিষয়টা। উনি ইনফ্যাক্ট এই কথা বলেছেন যে এই সরকারের উপদেষ্টারা সব অপদার্থ। অবশ্য পরের দিনই বলেছেন যে তারা পদার্থ, মানে ব্যাপারটা এমন যে তারা নিজ নিজ জায়গাতে চ্যাম্পিয়ন। উনি এই রেফারেন্সটাও দিয়েছেন যে মেসিকে যদি আপনি ক্রিকেট খেলতে পাঠান তাহলে তার যে অবস্থা হবে, এই সরকার উপদেষ্টাদের রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে রাষ্ট্র চালানোর জায়গা তার অপদার্থ, এই কথাও তিনি বলেছেন, এতদূর পর্যন্ত বলেছেন। এখন প্রতারণার বিষয়টা আসছে কোত্থেকে? ধরেন ঐকমত্য কমিশন যখন গঠন হলো, তারপর প্রথম যখন আমরা বসলাম, সব রাজনৈতিক দলকে নিয়ে যখন বসলাম, প্রথম দিনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ছিলেন। তিনি অবশ্য সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে না, ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেখানে নিজে বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর উপরে কোনো বিষয় চাপিয়ে দেব না। একদম এই লাইনেই তিনি বলেছেন, কোনো বিষয় চাপিয়ে দেব না, আপনারা সবাই মিলে বসেন, নিজেদের মধ্যে কথা বলেন, এবং এর মধ্যে দিয়ে আমরা যে কয়টা বিষয় একমত হতে পারবো ওই কয়টা নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে।
এটা প্রধান উপদেষ্টা প্রথম থেকে কিংবা আপনি ঐকমত্য কমিশনের সভাপতি যাই বলেন না কেন তিনি বলেছেন। তারপর আমি সেই জায়গা থেকে সরে আসলাম কিভাবে? এই যে নোট অফ ডিসেন্টের যে বিষয়টা, এটা প্রথম দিন এই নোট অফ ডিসেন্ট টার্মটা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আসছে এভাবে 70 অনুচ্ছেদ নিয়ে যেদিন আলোচনা হচ্ছে, ম্যাক্সিমাম রাজনৈতিক দল ইনক্লুডিং আমরা শুধুমাত্র দুটো জায়গায় চেয়েছি, অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি সব জায়গাতে ফ্লোর ওপেন থাকবে। সংসদ সদস্যরা দলের বিরুদ্ধেও যদি তাদের কোনো আলাপ থাকে তাহলে সেটা তারা করতে পারবেন, তারা বলতে পারবেন, তাদের অবস্থান তারা জানাতে পারবেন। আমরা সেটা চেয়েছিলাম। বিএনপি এখানে আরো দুটো বিষয় যোগ করেছে। তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা ইস্যু এবং আরেকটা ইস্যু তারা এখানে যোগ করেছে। এটা যখন আসলো এক ধরনের অচল অবস্থা হয়ে যাচ্ছে যে একমত হওয়া যাচ্ছে না, শুধুমাত্র খুব অল্প কয়েকটা রাজনৈতিক দল বিএনপি এবং আর দু একটা রাজনৈতিক দল। তখন বিএনপির পক্ষ থেকেই বলা হলো যে আমরা এই জায়গাতে আমাদের জায়গাতে থাকবো, আপনারা এটাকে যুক্ত করেন, সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে নোট অফ ডিসেন্ট থাকবে। ওই দিনও কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন প্রধানত যিনি পরিচালনা করেছেন, যিনি কন্ডাক্ট করেছেন, সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনিও বললেন যে আমরা তাহলে জুলাই সনদে যে সকল বিষয়ে আমরা একমত হতে পারবো সেগুলো আমরা দিয়ে সনদ তৈরি করব এবং বাকি যেগুলোতে নোট অফ ডিসেন্ট থাকবে সেটা অ্যানেক্সার হিসেবে এই সনদে যুক্ত থাকবে। এখন এসে আপনি বলছেন যে আপনি এই যদি গণভোটে এটা যদি পাশ হয়ে আসে তাহলে এই নোট অফ ডিসেন্টগুলো আর কার্যকর থাকবে না। তাহলে তো আপনি আসলে প্রতারণা করছেন। আপনি একভাবে বিষয়টাকে উপস্থাপন করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনি তার পক্ষে অবস্থান নিয়ে আপনি এতদিন ধরে বসে সবাইকে দিয়ে সিগনেচার স্বাক্ষর পর্যন্ত করিয়ে ফেললেন, তারপরে এসে আপনি অবস্থান পরিবর্তন করছেন। আর 30 সেকেন্ড একটা কথা বলি, একটু শেষ করি। এখন যে অবস্থায় যাচ্ছে, অর্থাৎ আপনি যদি এই 84টা প্রশ্ন নিয়ে ভোটে যাবেন, ভোটে যদি জনগণ হ্যাঁ ভোট দেয় তাহলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না। তাহলে তো আমাদের এই কমিশনে এতদিন ধরে যে আমাদের সাথে বসছে, বসার তো দরকার নাই। প্রথম যেদিন ঐকমত্য কমিশন প্রথম যেদিন বসলাম ওই দিন না বসে ওই দিন গণভোট দিয়ে দিতেন, তাইলে তো ধরেন জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এখনই ভোট দিতে হবে, আজকে রাতের মধ্যে ভোটের দিন ঠিক করতে হবে গণভোটের, এই সমস্ত বিষয় নিয়ে আবার নতুন করে একটা ক্যাওস তৈরি করতে পারতো না। আচ্ছা, এই জন্য আপনারা বলছেন যে প্রতারণা করা হয়েছে। আপনার কাছে আসতে চাই, বিএনপির যে অবস্থান এখন, এই যে এই নোট অফ ডিসেন্টের বিষয়টি নিয়ে যে বিএনপি যে অবস্থানে গেছেন, এটার অবস্থানকে ঝুঁকিতে ফেলেছে নির্বাচন। জামাত বলছে এই কথাটা যে বিএনপির বর্তমান অবস্থাটা ঝুঁকিতে ফেলেছে নির্বাচন। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জামাত ইসলাম সবসময় দেখা যায় যে শেষ মুহূর্তে ভুল করা তার দল নামই জামাত ইসলাম। সেই 47 থেকে আপনি যদি খেয়াল করেন, যখন পাকিস্তান হয়ে যাচ্ছে তখন বলল পাকিস্তানের পক্ষে তারা না, ভারতের পক্ষে গেল, পরে আবার গিয়ে হেডকোয়ার্টার করলো পাকিস্তানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই দেশে থেকে, এই দেশে খেয়ে, এই দেশে পড়ে, এই আলো বাতাসে বড় হয়ে মাতৃভূমির সঙ্গে বেইমানি করা দলের নাম জামাত ইসলাম। তো সেই দল যখন বলে যে বিএনপি নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলছে, তার মানে বিএনপি সঠিক পথেই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা প্রথমেই মনে রাখতে হবে। বাংলাদেশে যে ভোট পদ্ধতি, এই ভোট পদ্ধতিতে জনগণকে সম্পৃক্ত করার স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম এটাও জিয়াউর রহমান করেছিলেন। এবং বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে, স্বৈরাচার এরশাদের সময়ে, সে সময়ও গৃহবধূ থেকে রাজনৈতিক কিংবদন্তিতে পরিণত হয়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় পথে নেমেছেন গণতন্ত্রকে রক্ষার জন্যে। গত 17 বছর ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং এই রক্তপিপাসু হায়না হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ, হ্যাঁ আরও অন্যান্য রাজনৈতিক দল ছিল, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বেশি নির্যাতিত অন্যান্য দলও ছিল, হ্যাঁ অবশ্যই আমি সেটা বললামই, তবে এত বেশি নির্যাতন, এত বেশি খুন-গুম, এত বেশি মামলার পাহাড় বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তো দূরে থাক, পৃথিবীর ইতিহাসে কয়েকটা আছে কিনা একটু দেখতে হবে। আমার ধারণা সম্ভবত আপনি পাবেন না। তো এই এত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে কেন? একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে একটি ফ্রি ফেয়ার ইলেকশন, যেখানে
জনগণের ভোট দেওয়ার অধিকার থাকবে, যেখানে জনগণকে তার মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, জনগণ তার প্রতিনিধিকে পছন্দ করে তাদের ম্যান্ডেট দিয়ে তাদের আলোচনার জন্য বাংলাদেশের জাতীয় সংসদে পাঠাতে পারবে। কি জন্য? জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, প্রভুত্ব করার জন্য নয়। আমরা গত 17 বছর যেটা দেখেছি, জনগণের উপরে প্রভুত্ব করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চেয়েছে প্রতিনিধিত্বমূলক সংসদ। আচ্ছা, আমরা 31 দফা দিয়েছি। আমরা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য বিএনপি 31 দফা দিয়েছে। বিএনপি শুধু বললে ভুল হবে, এখানটায় বিএনপির 27 দফার পরে আরও কয়েকটি দফা সম্মিলিতভাবে অনেকগুলো দলের কিছু দফা ছিল, সেগুলো যোগ করে বলা যায় যে আমরা আমরা যুগপথভাবে 31 দফা দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন তাদের চাওয়া, তাদের ইচ্ছা, তাদের পরিকল্পনাগুলোর প্রতিফলন ঘটানো হয়েছে। তো একটি দল যদি নির্বাচন নাই চায় বা যদি নির্বাচন নিয়ে সমস্যা থাকে, তাহলে সেই দল কেন সকল দলের একটি সম্মিলিত প্রয়াস নিয়ে, এবং আপনাদের যে 31 দফা সেটা দিয়েছেন আপনারা 2023 সালে, আর আমরা জুলাই সনদের কথা বলছি 2025 সালে। তাও জুলাই সনদের কথা তো বলছেন একটি পরিবর্তিত পরিস্থিতিতে, আর না হলে এরকম একটি ম্যান্ডেট রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি কাঠামো, এটা বাংলাদেশের এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেয়নি। আপনার যেটা খুব লক্ষণীয় যে আমরা এই 31 দফাতে বাংলাদেশের প্রয়োজনীয় মৌলিক সংস্করণ এবং পাশাপাশি যে জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়ে একটি স্বনির্ভর বা আত্মনির্ভরশীল জাতি, যারা সমৃদ্ধশীলভাবে সুশাসনের মাধ্যমে, ন্যায়পরায়ণতার মাধ্যমে এবং জনগণের মতকে ইনক্লুড করে ইনক্লুসিভলি বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করতে পারবে, এরকম একটি ম্যান্ডেটই 31 দফা। এখানে কি নেই? এখানে আপনার আছে এই যে আপনারা যে ঐক্যমত্য কমিশন আজকে বসেছে, এরকম সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে কাজ করার জন্য আমাদের 31 দফার প্রথম দফাতে এরকম একটি কমিশনের কথা বলা হয়েছে। আমাদের এই 31 দফাতে বলা হয়েছে যে বিচার বহির্ভূত যে হত্যাগুলো হয়েছে, এই রকম যেন কোনো মায়ের কোল খালি না হয়, এরকমভাবে আমাদের দলের যে সকল রাজনৈতিক নেতারা এরকম রাজনৈতিক মামলার ভিকটিম হয়ে জীবনের থেকে, আমি এখানটায় যদি বলি, আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সাহেব, উনি খুব ক্ষোভ নিয়ে বলেছিলেন, একবার কষ্টে বলেছিলেন যে আমি যখন জেলে গিয়েছি, আমি যখন কারাগারে গিয়েছি মিথ্যা রাজনৈতিক মামলায়, তখন আমার মেয়ে খুব ছোট, আর আমি যখন বেরিয়েছি আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তো দেখেন কতখানিকটা একটা ডিফারেন্স, যে অনেক বড় একটা গ্যাপ। তো এই যে এত বছর, প্রায় এক যুগের বেশি সময় উনি, তারপরে আমাদের বাবর সাহেব সহ এরকম বহু নেতা দীর্ঘ সময় জেলে রয়েছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা, সেই কোন গ্রেনেড হামলার পরে কত বছর পরে জজ মিয়া নাটক করে এরকম রাজনৈতিক হয়রানি প্রতিহিংসামূলক মামলা দিয়ে তাকে বাংলাদেশে তার বক্তব্য প্রচার সব কিছু থেকে দূরে রেখে একটা অবিচার করা হলো। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে, লাখো লাখো নেতাকর্মীর নামে লাখো লাখো মামলা করা হলো। এই যে শহীদুদ্দিন চৌধুরিয়ানি, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুন নবী খান সোহেল, এনাদের প্রত্যেকের নামে যেভাবে মামলা দেওয়া হয়েছে, আপনাদের দল সাফার করেছে, এটা আমরা বুঝছি। এই জায়গাগুলো যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেজন্য 31 দফা দিয়েছেন এবং আমরা সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের জন্য কথা বলেছেন। আমরা জায়গা রেখেছি যে কিভাবে আর কোনো ফ্যাসিজম উঠতে না পারে, এর কারণে তত্ত্বাবধায়ক সরকার হোক, ইন্টারিম সরকার হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, যে কোনো একটার মাধ্যমে 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, জাতীয় সরকারের কথা বলা হয়েছে, এবং যুবকের উন্নয়নের জন্য কর্মসংস্থান পদ্ধতি কি করা যেতে পারে, কৃষি বিষয়ে উন্নয়ন করার জন্য, কারণ বাংলাদেশে তো আসলে কৃষি সেক্টরটা বড় একটা সেক্টর, এটার উন্নয়নের জন্য ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এরকম অনেকগুলি 31 দফা আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে, এত আপনার হয়তো সময় হবে না। তো দেখেন আমরা কিন্তু ফোকাসিং জায়গাগুলো বুঝতে পারছি। আপনাদের 31 দফাটা দেওয়ার উদ্দেশ্যই হলো যে একটা
সংসদীয় সবকিছু সংশোধন করে একটা নতুন বাংলাদেশ গড়া, অবশ্যই আমরা যেটা নতুন প্রজন্ম চাচ্ছে। আমি একটু আপনার কাছে আসি যে সবকিছু ঠিক ছিল, তো হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। এই কথার পরে আপনি কি কোনো সংশয় দেখেন কিনা নির্বাচন নিয়ে? অবশ্যই সংশয় দেখি, কারণ প্রধান উপদেষ্টা যিনি এতদিন পরে এসে আক্রমণ আসতে পারে, নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এই কথাগুলো যখন বলছেন, তিনি বেশ কয়েক মাস ধরে দফায় দফায় শুধু দেশে না দেশের বাইরে গিয়েও তিনি একটা কথা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন, এবং সেই নির্বাচন হতে যাচ্ছে এই কথা তিনি বলেছেন। তার মানে আমাদেরকে আশ্বস্ত করেছেন, দেশের মানুষ আশ্বস্ত হয়েছে, এরপরে দেশের জনগণ বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই বিশ্বাস তারা করতে শুরু করেছে। তারপরে হঠাৎ করে যখন নির্বাচন একদম দোরগোড়ায়, তখন এসে এক্সিকিউটিভের হেড যখন এই কথা বলে যে সামনে বিপদ আসতে পারে, আক্রমণ আসতে পারে এবং শঙ্কা আছে নির্বাচন নিয়ে, তখন তো আমরা শঙ্কিত হব। এটা তো খুব স্বাভাবিক, কারণ আমাদের কাছে যে তথ্য থাকবে না, আমাদের তথ্যের সোর্স কি, আমরা গণমাধ্যম থেকে জানতে পারবো কি ঘটছে কি ঘটছে না এই বিষয়গুলো, কিন্তু তার কাছে তো তথ্যের অনেক সোর্স আছে। সুতরাং সেখান থেকে তিনি যদি সেই তথ্যগুলো নিয়ে যদি এই আশঙ্কাটা তিনি করেন, এবং বলেছেন যে বাইরে থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের দেশে আর কি হবে, দেশে তো দেশে আপনার যে জটিলতাগুলো তৈরি করা সেগুলো আসলে খুব বেশি টিকবে না। একটা আলোচনা যেটা নাসিব ভাই করছিলেন যে নির্বাচন ঝুঁকিতে ফেলার কাজটা আসলে কারা করছে, নাসিব ভাই জামাত ইসলামের কথা বললেন। তো আমার মনে হয় যে জামাত ইসলামী ধরেন যতই কিছুই করুক না কেন, আলটিমেটলি কিছু হয়ে দাঁড়াবে না। আপনারা যদি একটু স্মরণ করে দেখেন, বেশ কয়েক মাস আগে তাদের দাবি ছিল আগে স্থানীয় নির্বাচন হতে হবে, তারপর জাতীয় নির্বাচন। আমরা কিন্তু ভুলেই গেছি, ফলে আমরা নির্বাচন আসতে আসতে এটা ভুলেই যাব। মনে করাই দিচ্ছেন এখন যদি আবার দাবি নেই, তাহলে আমরা হয়তো কয়েকদিন পরে ভুলেই যাব যে তাদের পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। এই দাবিগুলো একসময় তাদের ছিল, এটাও হয়তো আমরা একসময় ভুলে যাব। ফলে এগুলো খুব বেশি কিছু ক্রিয়েট করবে না আমাদের সামনে, ঝামেলা ক্রিয়েট করবে না। ঝামেলাটা হইতে পারে বহিঃশত্রুর আক্রমণ, যেটা তিনি সন্দেহ করছেন। বহিঃশত্রু বলতে দেশের শত্রুই যারা এখন বাইরে থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। তবে অজিত দোভাল গত পরশু সম্ভবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার মধ্যে তো একটা বার্তা ক্লিয়ার, আওয়ামী লীগের উপরে তারা মানে বাজি ধরেছিল অনেকগুলো বছর, সেই বাজিতে তারা জিতেওছে, কিন্তু এখন যে তারা আর আওয়ামী লীগের উপরে বা হাসিনার উপরে যে আর বাজি ধরবে না, অজিত দোভালের ওই বক্তব্যে পরিষ্কার। ভারত হাসিনার সাথে ছিল, এটা আসলে নতুন করে আর বলবার কোনো বিষয় নাই, থাকাটাই স্বাভাবিক। আপনি যেখান থেকে সুবিধা পাবেন। দোভাল যে কথাটা বলেছে আমি সেটা এখানে পড়ে শোনাই আপনাকে। উনি বলেছেন যে অধ্যক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সরকার পরিবর্তন হয়েছে, এটা উনি এতদিন পর রিয়েলাইজ করেছেন। সুতরাং এই কথাতে আমরা মনে করতে পারি যে ভারতের পররাষ্ট্র নীতিতে কিছুটা চেঞ্জ আসতে পারে, এবং যে আমাদের উপদেষ্টা বলছেন যে বাইরের থেকে আসতে পারে নির্বাচন বানচালের সেখান থেকে আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি। ওটাই বলছিলাম যে শেখ হাসিনার উপরে বা আওয়ামী লীগের উপরে ভারত যে বাজি এতদিন ধরেছিল, সেখান থেকে যে তারা সরে আসছে, সেটা অজিত দোভালের এই বক্তব্যে পরিষ্কার হয়। আর একটা বিষয়, আমি এর আগে বেশ কয়েক জায়গায় রিপিটেডলি একটা কথা বলেছি, বাংলাদেশে তখন একটা স্থিতিশীল সরকার চলে আসবে, একটা স্থিতিশীল পার্লামেন্ট থাকবে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা একটা সরকার যখন থাকবে, তখন পার্শ্ববর্তী দেশ ভারত বলেন আর পশ্চিমা দেশ বলেন, আপনি এদিকে চীন বলেন, রাশিয়া বলেন, তারা সবাই আপনার সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আসবে। এবং ওনার যে দলটাকে আপনারা বলেন যে এটা যে দলটা তাকে দিয়েছে, নিয়োগ দিয়েছে, সে এনসিপি বলছেন যে গণভোটের ব্যাপারে এটা আগে হোক কিংবা পরে হোক, এই বিষয়ে তাদের কোনো এখন আর কোনো নাই, মানে এই বিষয়ে তারা এখন আর আগের অবস্থানে নাই। এটা আগেও হতে পারে কিংবা একদিনে হতে পারে, বাট ওনারা যেটা বলছেন যে একটা অধ্যাদেশ দিতে হবে, এই আদেশটা দেওয়ার ক্ষমতা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের আছে কিনা আইনগতভাবে? আপনি যদি কনস্টিটিউশন থেকে চিন্তা করেন তাহলে নাই, এ ধরনের কোনো আদেশ দিতে পারেন। কিন্তু বিষয় হলো এই সরকারটা গঠিত হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি, কনস্টিটিউশন 106 থেকে। বিশেষ পরিস্থিতিতে আপনি অ্যাপিলেট ডিভিশনের
আপনি একটা রায় নিয়ে এসছেন বা তাদের একটা সুপারিশ নিয়ে এসছেন, তার ভিত্তিতেই সরকারটা গঠিত হয়েছে। ফলে বিশেষ পরিস্থিতিতে আপনি এই বিষয়গুলো যে কোনো কিছু আসলে আলটিমেটলি এখন করতে পারেন। এই সব কিছুই এখন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার বিবেচিত হতে পারে, কিন্তু এটাকে অবশ্যই নেক্সট পার্লামেন্টে রেটিফাই করতে হবে। নেক্সট পার্লামেন্টে যদি রেটিফাই না হয়, প্রেসিডেন্ট দেশে আছেন, প্রেসিডেন্টের কোনো মানে কাউন্টার সিগনেচার কিংবা তার দিয়ে আধ্যাতে সব এটা লাগবে না। না, সেটা তো ধরেন আমরা যদি পদ্ধতিগতভাবে যদি কোনো সরকার থাকতো, মানে এখন যে সরকারটা আছে এটা পুরোপুরিভাবে সাংবিধানিক সরকার সেটাও আসলে বলা যায় না, আবার সংবিধানের বাইরে থেকেও এই সরকারটা আসে নাই। ফলে এই ধরনের যখন পরিস্থিতি হয়, আমাদের আইনজীবী যারা আমাদের দেশের এখন মানে যারা আইনজীবী আছেন, যেমন স্বাধীন মালিক, উনি কিন্তু বলছেন যে এটা ঠিক হবে না, ঠিক হবে না। জি হ্যাঁ, আমরা যদি পদ্ধতিগত ভাবে যাই তাহলে আসলে এটা ঠিক হবে না। ইউজুয়ালি আপনার দেশে তো রাষ্ট্রপতি এখনো আছেন, তাই না? তো রাষ্ট্রপতি থাকাকালীন সাধারণত প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ওনারা অর্ডিন্যান্স বা এই অধ্যাদেশগুলো এটা জারি করাটা প্র্যাকটিস নাই। আচ্ছা, তো যখন এই প্র্যাকটিসটা নাই তখন আপনি টোটাল প্র্যাকটিসটাকে ভায়োলেট করলে ব্যাপারটা অবশ্যই দৃষ্টিকটু লাগে। স্বাধীন মালিক স্যার সেই জন্যই তার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা বলেছেন। আচ্ছা, আপনার কাছে আপনি যেটা করেন তাহলে আপনার যেটা হবে সেটা হলো নেক্সট পার্লামেন্টে এটাকে রেটিফাই করতে হবে। আবার পার্লামেন্ট যেহেতু সভারেন পাওয়ার আছে তার, সে আবার যে কোনো কিছুকে রেটিফাই করতে পারে, কারণ ওখানে জনগণ তার সার্বভৌম ক্ষমতা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতিনিধি নিয়ে এসছে এবং ওখান থেকে আপনি যে কোনো কিছু আবার যাই হোক, আমরা তিনজনে কেউ আইনজীবী না, সুতরাং এই বিষয়টা আমরা আইনজীবী যারা আসবেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনার কাছে আসি নাফিস ভাই, যে জামাত বলছেন যে নির্বাচন, যে উপনির্বাচনের কথা বলা হচ্ছে, আমরা যে গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোটটাতে সবাই এগ্রি হয়েছে শেষমেশ যে গণভোট হোক একটা। তা গণভোটের ব্যাপারে জামাত বলছে যে এটা নভেম্বরে হতে হবে, আর বিএনপি বলছে এটা একসাথে, দুইটা নির্বাচন একসাথে। তা আপনার কাছে আমার প্রশ্ন হলো যে নভেম্বর হলে কি কি অসুবিধা, আর আপনার যদি এটা একসাথে হয় তাহলে কি কি সুবিধা আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে আপনি অথবা আমার সহ আলোচক দুজনের কেউ একটু বুঝান যে গণভোট এটা আপনার আগে হলে সুবিধাটা কোথায়, অসুবিধা বা সুবিধাতে আমি আপনার কাছে শুনতে চাই। আপনি কি মনে করেন? না, আপনি বলছেন নভেম্বরে হলে সুবিধা। আমার কথা হচ্ছে জামাত বলেছে হলেই কি সুবিধা, আপনার মতামতটা দেন। আচ্ছা, আমার এখানটায় যে বিষয়টা সেটা হচ্ছে জামাতের হয়তো অনেক বেশি টাকা পয়সা আছে, তাদের কাছে একটা ইলেকশন কন্ডাকশনের জন্য রাষ্ট্রের 3,000 কোটি টাকা এটা হয়তো তাদের গায়ে লাগছে না। বাট আমরা যারা দেশের সাধারণ জনগণ, আমরা যারা ট্যাক্স পে করি, আমরা যারা রাষ্ট্রকে দেখতে চাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল, তাদের কাছে আপনার কথা হলো যে এখানে একটা এক্সট্রা পয়সা খরচ হবে। এক্সট্রা পয়সা তো অবশ্যই খরচ হচ্ছে। তাছাড়াও নির্বাচন কমিশন প্রথমেই বলে দিয়েছে, যখন এই প্রস্তাব এসছে তখনই বলে দিয়েছে যে নির্বাচন কমিশন এইরকম খুব ফ্লুয়েন্ট সময়ের ভিতরে 2 মাস গ্যাপের ভিতরে 2টা নির্বাচন এটা করাটা প্রশাসনিকভাবে এটা অসুবিধা, প্রশাসনিকভাবে এটা তাদের পক্ষে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি, সেম কোশ্চেন, আমাদের 2 মিনিট সময় আছে, এটার মধ্যে আপনিও বলবেন যে নভেম্বরে নির্বাচন হলে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে, আর যদি একসাথে নির্বাচন করা হয় তাহলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা। মানে নভেম্বরের নির্বাচন জামাত ইসলাম দাবি করেছে, জামাত ইসলামের। আচ্ছা, তারা কিন্তু 3 দিন আগে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন আজকে রাতের মধ্যেই মানে নভেম্বরে ভোটের দিন ঘোষণা করতে হবে। তারপর আবার তিনি বলেছেন ওই তখনই যে কালকের মধ্যে করতে হবে, সেই কাল কিন্তু পার হয়ে গেছে। ফলে কাল যেহেতু পার হয়ে গেছে, আমরা মনে হয় আর নভেম্বরে যে জামাতের গণভোটের যে দাবি সম্ভবত সেই জায়গায় তারা নাই, হয়তো বা আছে জানি না, কাল আবার নতুন কিছু নিয়ে তারা সামনে আসতে পারে। এখন বিষয় হলো হাতে সময় আছে কয়দিন, আমরা অলরেডি অক্টোবর মাসে, এরপরে নভেম্বর ডিসেম্বর আপনি জানুয়ারি 3 মাস, তারপরে ফেব্রুয়ারির প্রথমার্ধেই বলছে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যে 2টো নির্বাচন আয়োজন করা সম্ভব না, এটা ঠিক। দ্বিতীয় বিষয় হলো খরচের একটা ব্যাপার তো আছে, আর একটা হলো যে এই গণভোট যদি আলাদা করে আপনি করেন তাহলে কত শতাংশ মানুষ আসলে ভোট দিতে যাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামীর বাংলাদেশ কনস্টিটিউশনে 48টা জায়গাতে আপনি হাত দেবেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা তো এর আগে ঘটে নাই। 48টা জায়গায় আপনি হাত দেবেন কনস্টিটিউশনে, আপনি তো অবশ্যই চাইবেন দেশের অন্তত 60 থেকে 70% মানুষ তার রায় দিক, তার রায়ের ভিত্তিতেই আপনি
এই আমরা যে কনস্টিটিউশন 48 জায়গায় হাত দিচ্ছি সেই ব্যাপারে তাদের সম্মতিটা নিয়ে আসি, হওয়াটাই তো উচিত। কিন্তু যদি আপনি আলাদা করে ভোট দেন, আমরা বাংলাদেশের, আমরা তো জানি আমরা তো বাংলাদেশেরই নাগরিক, আমরা আসলে কয়জন ভোট দিতে যাব, কয়জন ঢাকা থেকে তার এলাকায় যাবেন শুধুমাত্র এই গণভোটে পার্টিসিপেট করার জন্য? কারণ জাতীয় নির্বাচনের যে কলেবর, যে প্রচারণা, সেটা সাথে এটাকে তো আপনি আসলে মেলাতে পারবেন না। কারণ রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই আপনার নিজের ভোটের জন্য যে প্রচারণা চালাবে, এটার জন্য তো সেই প্রচারণা সে চালাবে না। এটা শুধুমাত্র আপনি সরকার কতদূর করতে পারে, হয়তো বিলবোর্ড করবে, লিফলেট করবে, টিভি রেডিওতে হয়তো সে কিছু প্রচারণা করবে, জনগণকে তারা ডাকবে যে আপনারা ভোট দেন, এতটুকু পর্যন্ত, এর বেশি তো কিছু না। আমরা যেখানে জানি যে জাতীয় নির্বাচনে পর্যন্ত প্রার্থীদেরকে রিক্সা ভাড়া দিয়ে ভোটারদেরকে নিয়ে আসতে হয়, জি, এটা তো প্র্যাকটিস আমাদের দেশে, রিক্সা ভাড়া দিয়ে ভোটারদেরকে নিয়ে আসতে হয়, সেখানে গণভোটে নিয়ে আসার জন্য সরকার তো নিশ্চয় প্রত্যেককে রিক্সা ভাড়া দিয়ে নিয়ে আসবে না। ফলে এটাও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যদি আলাদা করে নির্বাচনটা করি তাহলে আসলে কত শতাংশ জনগণ এখানে পার্টিসিপেট করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর একটা বিষয় হলো যে এই ধরনের যে দাবিগুলো আছে, এই দাবিগুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়ার বিষয় নয়। কারণ ধরেন জামাতের দাবি তো এটা, জামাত আন্দোলন পর্যন্ত করছে, রাস্তায় তারা সমাবেশ করছে, মিছিল করছে, তারা বলছে যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এবং যে নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি। জুলাই সনদের ভিতরে কোথাও নিম্নকক্ষে পিআরই নাই। তার যে দাবি, সেই দাবি আসলে একটার সাথে কন্ট্রাডিক্ট করে। সে বলছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে, জুলাই সনদের কোথাও আবার পিআর পদ্ধতিই নাই, মানে নিম্নকক্ষে পিআরের কথা নাই। তার মানে আসলে তারা যে দাবিগুলো করছে এগুলো সবকিছু আসলে পলিটিক্যাল পজিশন নিতে পারে, এটা দোষের কিছু না। পলিটিক্যাল পজিশন নিয়ে তার একটা পলিটিক্যাল পজিশন নিয়ে সে হয়তো মনে করছে যে সামনে নির্বাচন, এখন যদি আমি রাজপথে থাকি সেটা আমাদেরকে হয়তো একটা পজিশন দিবে, আমাদের একটা ভালো কোনো একটা জায়গায় নিয়ে যাবে, সেই চিন্তা থেকে হয়তো তারা এটা করছে। কিন্তু আমাদের মাথায় মিশরেও কিন্তু অভ্যুত্থান হয়েছে, তিউনিসিয়াতে অভ্যুত্থান হয়েছে, সেগুলো মাথায় রাখা দরকার। তাদের কি পরিণতি হয়েছে, একটা গণতান্ত্রিক রূপান্তর না ঘটায় তাদের রূপ কি পরিণতি হয়েছে, সেগুলো আমাদের মাথায় রাখা দরকার। একদম সাম্প্রতিক সময় সুদানের পরিস্থিতি কি, এটা আমাদের মাথায় রাখা দরকার। ফলে বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত পার্লামেন্ট দরকার, এবং একটা শক্তিশালী পার্লামেন্ট যখন হবে, একটা শক্তিশালী জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন হবে, তখন ওই বহির্বিশ্বের যে আক্রমণের ভয় এখন প্রধান উপদেষ্টা পাচ্ছেন, সেই ভয়ের জায়গাটাও থাকবে না। তখন তারা বরং আপনার সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করার জন্য আপনার কাছে আসবে, কারণ তখন রাষ্ট্রটা স্থিতিশীল থাকবে। নাফিস ভাই, আপনার কাছে আসি। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা বলছি, কিন্তু জনপ্রশাসন যারা নির্বাচন আয়োজন করবেন কিংবা নির্বাচন কমিশন, তারা বলছেন যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন এরকম ডিসি, যোগ্য ডিসি তারা খুঁজে পাচ্ছেন না। আমি আপনার কাছে শুনতে চাই বিষয়টা। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয়ে, বা খুব পরিতাপের সাথে বলতে হয় যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যেখানে মেধাবী লোকজন বিসিএস দেয়, এবং যে পরিমাণ মানুষ বিসিএস দেয় তার থেকে যদি সত্যি মেধাবী লোকজনকে চাকরি দেওয়া হতো তাহলে আসলে আজকের এই পরিস্থিতিটা সম্মুখীন হতে হতো না। বিগত 17 বছর প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে একরকম বান্ধত্ব সৃষ্টিকরণের যে প্রক্রিয়াটা ছিল, অর্থাৎ প্রশাসনিক গোলামি করে ক্ষমতার মসনদে থাকা, সেটা দেখেন আস্তে আস্তে প্রকট হচ্ছে। এখন বিষয়টা একটা আস্থার জায়গা। দেখেন ডিসি কিন্তু আছে, কিন্তু ডিসি পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? আসলে আস্থার জায়গাটা নাই। না, ওটা না, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে গত 3টা ইলেকশনে যারা এই দায়িত্ব পালন করেছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না। কেন দেওয়া হবে না আমি সেটাই বলছি। জি। যে দেখেন আস্থার একটা জায়গা, কারণ গত 3টা নির্বাচন তো আসলে নির্বাচন হয়নি, এটা হয়েছে প্রশাসনিক একটা লুটতরাজের, ভোট লুটতরাজের একটা প্রশাসনিক ব্যাকআপের উৎসব, একটা ক্ষমতাকে, একটা রেজিমকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা প্রশাসনিক প্রক্রিয়া, এর বেশি কিছু না। সুতরাং আপনি কেন বিশ্বাস করবেন যে ওই লোক আপনাকে ফেয়ার কোনো ইলেকশন উপহার দিতে পারবে, সে প্রশাসনের যে কর্মকর্তাই হোক। হ্যাঁ, তবে এর মধ্যে যে একদম ভালো কেউ নাই বা সবাই যে খারাপ, এটাও আবার আমি বলছি না, হয়তো থাকতেই পারে। কিন্তু এ বিষয়টা কিন্তু আমাদের জন্য খুব গভীর একটা সংকটের সৃষ্টি করছে, যে যদি সেরকম ডিসি না পাওয়া যায় তাহলে এর বিকল্প পথ তো অবশ্যই করতে হবে। এখন এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে দেখতে হবে যে কাদেরকে কোনো বিকল্প একটা এম্পাওয়ারমেন্ট করে সেম জুরিসডিকশন দিয়ে কোনোভাবে নির্বাচনকালীন দায়িত্বটা পালন করানো যায় কিনা। আর না হলে এরকম একটা ইস্যু ধরে তো আমি নির্বাচনকে পিছিয়েও দিতে পারি না।
এটাও হতে পারে যে প্রধান উপদেষ্টা যখন বলেছেন বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এটা একটা ইন্টারনাল প্রশাসনিক কুও হইতে পারে যে এরকম একটা ইস্যু দিয়ে ডিসি পাওয়া যাচ্ছে না, তাহলে আরও 5 বছর ডিসি না পাওয়া পর্যন্ত ইলেকশনকে কোনোভাবে ম্যানুপুলেট করা যায় কিনা। তো বিষয়টা যেখানে আমাদের আসতে হবে, আমাদেরকে দেখতে হবে অল্টারনেটিভ কি সোর্স আছে। আমাদের প্রশাসনে, জনপ্রশাসনে অবশ্যই যোগ্য ব্যক্তিরা আছেন, অবশ্যই কাছাকাছি র্যাঙ্কের লোকজন আছেন। আপনি ডিসি পাচ্ছেন না, আপনি যারা সমসাময়িক লেভেলের বিসিএস ক্যাডার অফিসার আছেন, বা যারা উপসচিব আছেন, বা ডেপুটি সেক্রেটারি লেভেলের যারা আছেন, বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার যারা আছেন, এনাদের মধ্য থেকে আপনারা দেখেন যে কারা দায়িত্ব পালন করতে পারে। কারণ স্বাভাবিকভাবেই যখন ডিসি কোনো ক্ষেত্রে থাকে না, তখন স্বাভাবিকভাবেই সেই জেলার সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলে আসে এডিসির কাছে। তো এখনও যেহেতু এই অর্গানোগ্রামটা অ্যাক্টিভ আছে, সুতরাং যদি এইভাবে করা যায় এবং পাশাপাশি যদি বাংলাদেশ সেনাবাহিনী তার নিরপেক্ষ ভূমিকা বজায় রেখে যদি মাঠে থাকে, আমার মনে হয় যে ডিসি পাওয়া বা না পাওয়া বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবে কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে বলে আমি মনে করি না। আপনার কাছে আসি সাকিব ভাই, একটা আরপিও সংশোধন করা হয়েছিল, যেটাকে বলা হয়েছিল যে জোটবদ্ধ নির্বাচনে গেলে যার যার ইসে থাকতে হবে, সেটাকে আবার সংশোধন করা হয়েছে। এখন বলা হচ্ছে যে ওই আগের যে পদ্ধতিটা ছিল যে আপনার ইটস অপশন দেওয়া হয়েছে যে যেখানে যেতে পারবেন, এটাকে নিয়ে জামাত মানে কথা বলছেন, কিন্তু সিদ্ধান্ত হয়েছে। আপনার বক্তব্য শুনতে চাই বিষয়ে। আরপিওর এই আলোচনায় আসার আগে একটু ডিসি নিয়োগের ব্যাপারে একটা মিনিট একটু কথা বলতে চাই। জি জি বলেন। ডিসি নিয়োগের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। 5 আগস্টের পর ডিসিদের বদলি, ডিসিদের বাতিল, নতুন ডিসি নিয়োগ, সচিবালয়ে নাকি রাত 2টা-3টা পর্যন্ত কারা বসে এগুলো ঠিক করেছিল, তালিকা করেছিল। জি, আমাদের আসলে তাদের কাছে এখন একটু যাওয়া দরকার। তারা আবার তখন ধরেন বিচ্ছিন্ন থাকলেও এখন তারা সংঘবদ্ধ একটা দল বলে, তাদের কাছে যদি আমরা এখন যাই তাহলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কারা সত্যিকার অর্থেই। ওই সময় তো নিয়োগ দেওয়া হয়েছিল যারা হাসিনাকে ওই রেজিমকে টিকে রাখার জন্য, কিংবা 2014, 18, 24-এর মতো ইলেকশনগুলোকে সহযোগিতা করেছে, তাদেরকে বাদ দিয়ে যারা ফেয়ার তাদেরকে রাখার কাজটা তারা করেছে। এমনটাই তো হওয়া উচিত। যদি সেটা না হয়ে থাকে তাহলে সেগুলো কিসের বিনিময় কিভাবে হয়েছে, যাই হোক সেটা যদি নাও বলে, অন্তত আমরা তালিকাটা তাদের কাছ থেকে পেতে পারি। কেন ওই নিয়োগেরই তো পরে মনে হয়, সরি টু ইন্টারাপ্ট, যে আমরা দেখলাম যে একদিনে বোধহয় 26 জন ডিসিকে আপনার তাদের আর কি হচ্ছে পদায়ন করা হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল। হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটেছিল তো ওই আগস্ট মাসেই ঘটেছে। আগস্ট মাসে আপনার রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত সচিবালয়ের ভেতরে বসে বসে এগুলো নিয়ে মিটিং হয়ে এগুলো সব সেট হয়েছে, সেগুলো তো আমরা জানি। যাই হোক, এখানে আমি একটু নাসিব ভাইয়ের পজিশনের সাথে আমি একদমই একমত যে আমরা যদি নিয়োগগুলো স্বচ্ছভাবে করতে পারতাম তাহলে আসলে এই দিন আমাদের দেখতে হতো না। শেখ হাসিনা 15.5 বছরে পুরোপুরি দলীয়করণ করেছে, আমরা সে কথা বলছি, কিন্তু নাসিব ভাইদের সাথে একটা জায়গায় আমরা একটু দ্বিমত করছি। সেটা হলো, আমরা এই যে ঐকমত্য কমিশনের আলোচনা আসলো না, ওখানে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এদের যে নিয়োগগুলো এগুলো স্বচ্ছভাবে হোক। একজন সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর থাকবেন না 2 টার্ম থাকবেন, আপনার এটাকে রেস্ট্রিক্ট করার কোনো দরকার নাই। একজন 50 বছর থাকুক, জনগণ যদি কোনো একটা রাজনৈতিক দলকে ভোট দেয়, ভোট দিয়ে যদি তাদেরকে সরকার গঠন করতে দেয়, যদি তাদের রায় দেয়, এবং তারপর কাউকে যদি জনগণ চায় যে সে 10 বছর না সে 50 বছর সরকার প্রধান থাকবে, থাকুক, কিন্তু এই জায়গাগুলোতে আপনি স্বচ্ছতা নিয়ে আসেন, এটা বেশি জরুরি। তাহলে আসলে রাষ্ট্রকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে নিয়ন্ত্রণ করতে পারবেন ফ্যাসিবাদের হাত থেকে, নতুন করে কোনো স্বৈরতন্ত্র জন্ম নেবে না। কিন্তু ওই জায়গাতে আমরা অনেক কিছু করতে পেরেছি, এটা যেমন ঠিক, যেমন নির্বাচন কমিশন গঠন, প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন, এই বিষয়গুলোতে আমরা সবাই একমত মোটামুটি হয়েছি। বিএনপিও এখানে বেশ তারা তাদের পজিশন জানিয়েছে, এবং আমরা সেই জায়গাতে মোটামুটি একসাথে একটা জায়গায় আসতে পেরেছি, একটা ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু এই যে সরকারি কর্ম কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, ধরেন এক্সিকিউটিভের হিসাব নিকাশ, আয় ব্যয়ের হিসাব নিকাশ যে করছে, তার নিয়োগ যদি এক্সিকিউটিভের মাধ্যমে হয়, বাংলাদেশের বাস্তবতা আমরা জানি, আপনি নিয়োগকর্তার কি অডিট করবেন আপনি, আপনার নিয়োগকর্তা যে। তো এই জায়গাগুলোতে যদি আমরা হাত দিতে পারতাম, তারপর আমরা অনেক কিছু অর্জন করেছি, বাট এই জায়গাগুলো যদি অর্জন করতে পারতাম তাহলে ভবিষ্যতে আবার যে এই ধরনের ক্রাইসিস আর কখনো তৈরি হতো না। আর আপনি যে ব্যাপারটা বললেন আরপিওর ব্যাপারে, এখানে আমাদের দলের অবস্থান ছিল
যে এটা তো আসলে রাজনৈতিক কৌশলগত সিদ্ধান্ত। আপনি একটা জোট করছেন, এটা তো রাজনৈতিক কৌশল কিংবা নির্বাচনী কৌশল যেটাই বলেন। ফলে এই কৌশলের জায়গাটা রাজনৈতিক দলগুলোর হাতেই থাকা দরকার। রাজনৈতিক দল যদি মনে করে যে না, আমরা সবাই মিলে একটা রাজনৈতিক দলের মার্কা নিয়ে ভোট করব, সেটা আমাদের কৌশলগতভাবে আমাদের জন্য ভালো হবে, সেটা করতে হবে। কিংবা যদি নিজের আলাদা আলাদা দলের প্রতীকে করে, সেটা তাদের কৌশল, সেটা করতে পারবে। কিন্তু তারপরে যে সিদ্ধান্তটা আরপিওতে যে পরিবর্তনটা এসেছিল, তাকে আমরা বলছি ঠিক আছে, এটাও হতে পারে। এখন যেহেতু পরিবর্তন হয়েছে, তো আমরা তো সেটাই বলেছিলাম যে ওপেন থাকাটাই ভালো। আমরা সবাই নির্বাচন এবং এই সমস্ত নিয়ে আছি। এদিকে আইএমএফ আপনাকে সাফ জানিয়ে দিয়েছে যে নির্বাচন না হলে এবং আগামী যে ওদের যে কিস্তিটা, এই কিস্তিটা তারা পরবর্তী সরকার গঠন হবে, তাদের সাথে আলাপ না করা পর্যন্ত তারা কিস্তি দিবে না। আমি নাফিস ভাই আপনার কাছে বিষয়টা জানতে চাই। দেখেন, আইএমএফ প্রথম থেকেই বাংলাদেশে একটা খুব ভঙ্গুর অবস্থায়, যখন আমাদের রিজার্ভ প্রায় $16 বিলিয়ন কাছাকাছি, সোফার আমার মনে আছে 16 বা 17 বিলিয়ন ডলারে, যখন আমাদের রিজার্ভ চুরি হওয়ার মাধ্যমে, বিভিন্ন রকমের কলাকৌশলের মাধ্যমে আমাদের দেশ থেকে যে টাকা পাচার হয়ে গিয়েছে, প্রায় 11 লক্ষ হাজার কোটি টাকার মতো যেটা পাচার হয়ে গিয়েছে, এই টাকাটা পাচার না হয়ে যদি আপনার দেশে থাকতো, আমাদের অর্থনৈতিক অবস্থা আইএমএফের কাছে হাত পাতার মতো হতো না প্রথমত। এখন আপনি হাত যখন পেতেছেন, তখন আসলে আপনার ইম্পোর্টের বিল দেওয়াতে সমস্যা হচ্ছিল। দেশে যে কোনো ম্যাটেরিয়ালস আসায় যে বিল ক্লিয়ারিং, এই ক্লিয়ারিং 3 মাসের মতো বাকি পড়ে গিয়েছিল। বিভিন্ন পেট্রোলিয়াম কর্পোরেশনের বিল বছরের উপর বছর বাকি হয়ে গিয়েছিল। সে পর্যায়ে লাস্ট হাসিনার অবৈধ সরকার, তারা আইএমএফের কাছে ঋণ চায়। আইএমএফ বেশ কঠিন কিছু শর্ত জুড়ে দিয়ে টাকা ছাড় দেয়, কিছু কিছু টাকা দিয়ে। পরবর্তীতে আমাদের রিজার্ভ 20 বিলিয়নের কাছাকাছি এসে চলতে থাকে। কিন্তু পরবর্তীত যে পরিস্থিতি, 5ই আগস্টের পরবর্তীতে যে পরিস্থিতিটা আসে, ডক্টর ইউনূস নিঃসন্দেহে একজন অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট। উনি বিশ্বের বিভিন্ন জায়গায় এই সব কিছুর উপরে অনেক কথা বলেন। ওনার অর্থনৈতিক থিওরি নিয়ে উনি শান্তির উপরে নোবেল পেয়েছেন। এভরিথিং ইজ ফাইন, হি ইজ এ গ্রেট ম্যান, গ্রেট পার্সোনালিটি। বাট ওনাকে দেখে, বা উনি তো বাংলাদেশ রাষ্ট্র না, আর উনি বাংলাদেশে কোনো জনগণের প্রতিফলিত কোনো ম্যান্ডেট সহ বাংলাদেশ সরকারে উনি আসেননি, যিনি বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় ডিসিশন নিতে পারে, অথবা কোনো রাষ্ট্র বা কোনো সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপারে কোনো কিছু ওনার সঙ্গে এগ্রিমেন্টাল ফ্যাক্টে যেতে পারে। কারণ আপনি দেখুন, জরুরি অবস্থার সময় সকল কিছু বন্ধ থাকে কেন? কারণ ওটা একটা নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি, অথবা কোনো একটা পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির কারণে গড়ে ওঠা সরকার। বুঝতে পারছি। আমাদের যদি আইএমএফ বলছে যে সে টাকা দিবে না, এবং যারা বিনিয়োগ করবে, সবকিছুরই একটাই সমাধান, বন্ধ হয়ে আছে। হ্যাঁ, আপনি দেখেন 108টা গার্মেন্টস বিজিএমইর ইয়েতে বন্ধ হয়ে গেছে, বাইরে বিনিয়োগও বন্ধ হয়ে আছে। বাইরে বিনিয়োগরা বসে আছে যে নির্বাচন হতে হবে, এবং নির্বাচন না হলে তারা এই বিনিয়োগ হচ্ছে না। আমি আপনার কাছে আসছি, আমাদের এই শনিবার বন্ধের দিনই আমরা বলবো, এই বন্ধের দিনে সন্ধ্যা 7টার সময় 3 বাহিনীর প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, এবং ভোটের প্রস্তুতি নিয়ে তারা আলোচনা করেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে। মাঠে থাকবে 90,000 সেনা। তো এই জিনিসটা যে একটা বন্ধের দিনে হলো, এটাকে আপনি এটা আশার আলো দেখছেন কিনা নির্বাচন নিয়ে? আসলে দুইভাবেই দেখা যায়, কারণ রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে হয়েছে। বৈঠকটা যখন হলো, হঠাৎ করেই গণমাধ্যম আসলে এটা জেনেছে, এমনটাই মনে হলো। গণমাধ্যমগুলো জানতো না আগে থেকে যে এই ধরনের একটা বৈঠক আছে বা এই ধরনের একটা কিছু হতে যাচ্ছে। এবং আমি একটা গণমাধ্যমে একটা রিপোর্টে দেখলাম যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে বলছে যে প্রধান উপদেষ্টা নিজেও নাকি জানতেন না যে 3 বাহিনীর প্রধান আসবেন দেখা করবার জন্য। একদম শেষ মুহূর্তে থেকে জানানো হয়েছে যে তারা যাচ্ছেন। ফলে এই বৈঠকটাতে আসলে এত জরুরি হঠাৎ করে কেন হলো, বিশেষ কোনো পরিস্থিতি এর মধ্যে তৈরি হয়েছিল কিনা, সেটা আসলে আমরা জানি না। এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন কিছুটা শঙ্কাও তৈরি হয়
মানে আসার সাথে সাথে শঙ্কাও তৈরি হয় যে কেন আসলে এত তাড়াহুড়া করে, যেখানে প্রধান উপদেষ্টা নিজেও যাকে জানতেন না, প্রধান উপদেষ্টার অফিসের সূত্রে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টটা এসছে, সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু একটা তো ছিল আসলে, নির্বাচন হোক, হতে পারে মিলিটারি চাচ্ছে নির্বাচন হোক, প্রধান উপদেষ্টাও তো চাচ্ছেন, এক্সিকিউটিভও তো চাচ্ছেন নির্বাচন হোক, সেরা প্রধানও তো বলেছেন। কিন্তু আপনাদের কথায় বেরিয়ে যাচ্ছে যে কিছু কোন দল এখনো চাচ্ছে যে নির্বাচনটা একটু পিছিয়ে যাক। চাচ্ছে বলতে পারবো না, তো কারো ইন্টেনশন তো আসলে দেখা যায় না, এবং মুখে তো কেউ বলবে না যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই। আমরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি চাচ্ছে। এর বাইরে তো আসলে আমাদের পক্ষে একজন যদি তার ইন্টেনশন কি সেটা আসলে বোঝা সম্ভব না। আর ফলে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, যে তিন বাহিনীও যেহেতু বিশেষ করে সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের একদম শেষে আগস্ট মাসে বিশেষ করে 2 তারিখের পর থেকে 3, 4, 5 তাদের যে অবস্থান ছিল সেটা জনগণকে আশান্বিত করেছে যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান নেবে, এবং আমরা এখনো প্রত্যাশা করি যে সেনাবাহিনী আগামী নির্বাচন এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্রের একটা রক্ষা কবচ হিসাবেও তারা তাদের জায়গায় থাকবে। তাদের একজন অফিসার জেনারেল সাহেব বলেছেন যে এই নির্বাচনে আমরা একটা এক্সাম্পলারি নির্বাচন করব, উনি বলেছেন। আমি নাফিস ভাইয়ের কাছে আসি, যে আমাদের যে প্রেস সেক্রেটারি উনি বলেছেন রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, একটি দল এক এক রকম কথা বলবে, কিন্তু নির্বাচন 15ই ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না। আপনি এই কথাটা কিভাবে দেখবেন? আমি ওনার সিদ্ধান্তকে বা ওনার এই কথাকে খুব পজিটিভলি নিয়েছি এবং স্বাগত জানাই, কারণ হ্যাঁ উনি খুব গণতান্ত্রিক কথা বলেছেন। যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে রাজনৈতিক দল থাকবে, তাদের ভিন্ন মত থাকবে, ঐক্যমত থাকবে, সব কিছুতে যদি আমাকে হ্যাঁ হ্যাঁ করতে হয় কারো কথা মতো, তাহলে সেটা তো আসলে গণতান্ত্রিক ধারা হয় না, অথবা ডেমোক্রেসি হয় না। আবার যখন আমরা নির্বাচনের একটি সুস্পষ্ট তারিখ চাচ্ছি বা বিভিন্ন দল হ্যাঁ উনি বলছেন না, এখানে সুস্পষ্ট বলেননি, উনি বলেছেন 15ই ফেব্রুয়ারির আগে। হ্যাঁ, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 15 ফেব্রুয়ারি ইজ দ্য ডেডলাইন ফর দেম, যে এর ভিতরে ওনারা ইলেকশন কন্ডাক্ট করবেন। সো হ্যাঁ, আমরা শুধু না, দেশের মানুষ যেটা চাচ্ছে, বাংলাদেশের কোটি কোটি জনগণ যে জিনিসটা চাচ্ছে, যে বহুল আকাঙ্ক্ষিত সেই জাতীয় নির্বাচন, এবার অনেক তরুণরা ভোট দেবে, অনেক নতুন ভোটার আছে, তাদের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে যে প্রতিফলন করার যে ইলেকশনটা, যার মাধ্যমে গঠিত হবে বাংলাদেশের নেক্সট পার্লামেন্ট, যেখানে বাংলাদেশের সকল মানুষের মত প্রতিফলিত হয়ে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা হয়তো সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে যাব। তো সেরকম নির্বাচনটা যদি ওনারা আসলেই এটা যদি মিন করে বলে থাকেন এবং এটা যদি ওনারা এক্সিকিউট করতে পারেন, তাহলে ওনারা বাংলাদেশের ইতিহাসে অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবেন, যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের নতুন যে ধারা, এই ধারাটাকে আবার সচল করার জন্য তাদের ভূমিকা অপরিসীম বা অসামান্য ক্ষেত্রে অবদান রেখেছেন। আর যদি এটাতে ব্যর্থ হয়, তাহলে আসলে 1/11-এ যতটুকু নোংরাভাবে বা যতটুকু কালিমা লেপন করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের উপরে, বাংলাদেশের উপরে কিছু এই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে কালিমা লেপন করেছেন নিজেদের গায়ে, তার থেকে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে যাবে। সাকিব ভাই, আপনাকে 1 মিনিট, আপনি এই উনি যেভাবে বলছিলেন যে নির্বাচন যদি না হয় তাহলে কেমন হবে, আর নির্বাচন হলে কি হবে? নির্বাচন না হলে মানে এখন যারা দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনার, তাদের কি অবস্থা হতে পারে সেই কথাগুলো, বা গণতন্ত্রের কি পরিস্থিতি হতে পারে সেই কথাগুলো নাসিব ভাই বলছিলেন। নির্বাচন না হলে আমরা তাদের কি পরিণত হবে সেটা ভুলে যাই, আমাদের রাষ্ট্রটার কি ভয়াবহ পরিণত হবে সেটা আসলে আমরা কল্পনাও করতে পারছি না, কি ভয়াবহ অবস্থা হতে পারে। প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন না, যে বহিঃশত্রুর আক্রমণ, বাইরে থেকে আক্রমণ হতে পারে, এটা যে কোন লেভেলে যাবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, একটা যদি শক্তিশালী সরকার গঠন না হয়, যদি পার্লামেন্ট ফর্ম করা না যায় ফেব্রুয়ারির পরে, তাহলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি আরেকটা কথা একটু বলি, অ্যাড করি। আজকেই আমি একটা টকশোতে ছিলাম, টকশোটির রেকর্ডিংয়ে। এখন আমার সাথে দুদক সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। তিনি এমন কিছু কথা বললেন যে তারা যখন দুদক সংস্কার কমিশন নিয়ে যখন কমিশনারদের সাথে কথা বলেছেন,
মানে যারা আগে দায়িত্বে ছিলেন, যারা এখনো দায়িত্বে আছেন, আগে নিয়োগপ্রাপ্ত এখনো দায়িত্বে আছেন, তাদের সাথে যখন কথা বলেছেন তখন এই 5 আগস্ট পরবর্তী সময়েও যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে আসলে দুদক কাজ করেছে, মানে আসলে কাজ না এটা, মানে দুদক যেভাবে আসলে মানে কাউকে খালাস দিয়ে দিয়েছে কিংবা কারোর বিরুদ্ধে তার আবার নতুন করে কোনো একটা অভিযোগ গঠন করছে, বিষয়গুলো যেভাবে হয়েছে, এই তথ্যগুলো তিনি যেভাবে বললেন, তা আসলে অত্যন্ত আশঙ্কার বিষয় যে আসলেও যে আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার বলে 863 জন সম্ভবত, জাতিসংঘ বলেছে 1400 শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, যাই হোক আমরা যদি ধরি যে 1000-এর বেশি বা প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে যে অভ্যুত্থানে, সেই অভ্যুত্থানের ফল আসলে কি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করা যায়। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের নতুন প্রজন্মের নেতাদের কাছে, তারা খুব আশাবাদী যে আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে এবং তাদের থেকে যেটা বেরিয়ে আসলো, নির্বাচন যদি সুন্দরভাবে না হয় তাহলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এরকমই আশঙ্কা ওনারা করছেন। সুতরাং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল এই বিষয়টা বুঝবেন যে আগামীতে আমাদের নির্বাচন খুবই দরকার। আমাদের বিনিয়োগ থেমে গেছে, IMF টাকা ছাড় দিবে না বলে দিয়েছেন। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া খুবই প্রয়োজনীয় এবং এটা হতেই হবে। তো সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই আশাবাদ করে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।